জয় যোগীরাজের জয় হোক। সকল দর্শককে সৌভাগ্য দর্পণের নতুন পর্বে অনেক অনেক স্বাগত। দেখুন, পুজোর এই উৎসবে আমরা সকলেই মাতোয়ারা। পুজো আসার সঙ্গে সঙ্গেই পুজোর সেই আনন্দে, সেই এক পুজোর মধ্যে আমরা নিজেদেরকে মিশিয়ে ফেলেছি এবং উৎসবে মা দুর্গার আগমনের সঙ্গে 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 আমাদের যত চিন্তা, যত দুঃখ কষ্ট সবকিছুকে ভুলে আমরা উৎসবের মেজাজে অর্থাৎ এবং উৎসবের মধ্যে মাতোয়ারা হয়ে উঠেছি। দেখুন, এই উৎসবের মধ্যে সবসময় চেষ্টা থাকে আমাদেরকে নিজেদের জন্য নিজেদেরকে কিছুটা ব্যস্ততা থেকে অবশ্যই একটু বিরত রাখার এই কয়েকটা দিন। কেউ কেউ প্যান্ডেল হপিং এ ব্যস্ত, আবার দেখা যাবে কেউ কেউ তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ব্যক্তিগতভাবে নিজের মতো করে। আবার কেউ কেউ ক্ষেত্রে দেখা যাবে যে এই ভিড় থেকে এড়িয়ে একটু দূরে ছুটি কাটাতে চলে যায়। অর্থাৎ প্রত্যেকে, এক কথা বলা যায় যে প্রত্যেকেই তার নিজের মতো করে এই শান্তি উপভোগ করার জন্য মায়ের আগমনের অপেক্ষা করে থাকেন এবং সেই অপেক্ষায় তার থেকে কিন্তু আমাদের জীবনের এগিয়ে যাওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতা লাভ করার জন্য আমাদেরকে জীবন প্রেক্ষাপটকে আরো সমশ্রীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে জীবন পথকে আরো নতুন করে চিনে নেওয়ারও কিন্তু একটা পরিক্রম কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে দেখবেন যে আমাদের জীবনে চলার পথে মাঝে মধ্যে যে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে যে দুরূহতা তৈরি হয়, তাও কিন্তু মা কিন্তু এই সময়টাতে আমাদেরকে সে প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বিবিধ ধরনের পথ কিন্তু আমাদেরকে দেখিয়ে থাকেন। এবং আপনারা যাতে এবং সব ক্ষেত্রেই আপনারা যাতে ভালো থাকতে পারেন এবং সেই দুঃখ দুর্দশা যাতে আপনাদের মধ্যে কোনো রকমের প্রভাব ফেলতে না পারে, সেই কারণের জন্য মায়ের কাছে প্রার্থনা থাকবে সকলকে যেন বিপদ মুক্ত রেখে অন্ধকারময় অবস্থা থেকে যেন মা আলোর দিশা দেখান সবাইকে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে আনন্দ এবং তার সঙ্গে সঙ্গে আনন্দের যে এগিয়ে চলা, সেই এগিয়ে চলা যেন এবং এই আনন্দ যেন আরো যাতে দীর্ঘস্থায়ী হয়, তার জন্যই কিন্তু আজকের এই উৎসব। এবং এই আনন্দ উৎসবের মাঝে সঙ্গে সঙ্গে আমাদেরকে আরো ভালো থাকতে গেলে কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সে নিয়ে আজকে কথা বলবো। দেখুন, আমাদের জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে এই বিশেষত এই নবরাত্রি এবং এই যে 9টা দিন, এটা 9টা দিন কিন্তু খুব পাওয়ারফুল। এবং নবরাত্রি সংক্রান্ত কি করণীয় এবং সেটাকে কিভাবে আমরা আমাদের জীবনে তার প্রেক্ষাপটকে আমরা ইউজ করতে পারি সেই নিয়ে কিন্তু আমি নবরাত্রি প্রোগ্রাম অনুষ্ঠান কিন্তু অলরেডি করেছি। কিন্তু এখনো পর্যন্ত যারা এই নবরাত্রি উৎসবের নবরাত্রির কোনো কিছু পালন করে উঠতে পারেননি, অথবা এখনো যাদের এই ঘটস্থাপন করে ওঠা হয়নি বা কোনো কিছুই এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছেন, আর চিন্তা না করে যারা এখনো কিছু করে উঠতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী যে পঞ্চমী তিথি, সেই পঞ্চমী তিথি, সেই আগামীকাল যে পঞ্চমী তিথি, সেই পঞ্চমী তিথিতে অবশ্যই যারা এখনো কিছু করে উঠতে পারেননি তাদের নিজেদের জন্য একটা নারকেল সংগ্রহ করবেন এবং এই নারকেলের উপরে অল্প একটু সিঁদুর দেবেন এবং এইভাবে সিঁদুরটাকে নিয়ে তার মধ্যে অর্পণ করবেন এবং তারপর তার সঙ্গে একটা লাল সুতো তার মধ্যে জড়াবেন এবং সেটাকে রাখবেন এবং তার সঙ্গে শ্রীং দুর্গাবৈ নমঃ, শ্রীং দুর্গাবৈ নমঃ এই মন্ত্র জপ করবেন। এই প্রক্রিয়াটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার যে কোনো ধরনের বাধা, যে কোনো ধরনের প্রসপ্যারিটি, যে কাজ এখনো পর্যন্ত আটকে রয়েছে, সেই কাজের কিন্তু আপনি তার অগ্রসরের জায়গাটা কিন্তু পাবেন। তার কারণ দেখুন, এই যে সময়টা, এই সময়টাতে মা কিন্তু আসেন আমাদেরকে সম্পূর্ণরূপে ভরিয়ে দেওয়ার জন্য। আর মায়ের কাছে চাইবো না তার কার কাছে চাইবো? সুতরাং মায়ের কাছে নিজের আকুল প্রার্থনা দিয়ে নিজের ভক্তি ভরে এই পদ্ধতিটিকে অবলম্বন করুন। দেখবেন আপনার যে কোনো ধরনের যে স্ট্রাগলস বা যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এই পঞ্চমী তিথিটিকে এটাকে যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে কোনো ধরনের বাধা, যে বাধাগুলো আপনাকে বিবিধ ক্ষেত্রে প্রতিহত করছে বিভিন্ন কাজের ক্ষেত্রে, তার থেকে কিন্তু আপনি উত্তরণ পাবেন। ঠিক একই রকম ভাবে পঞ্চমী তিথি পরে চলে আসবো ষষ্ঠ তিথি। এই ষষ্ঠী তিথি দেখুন, আমি আমার প্রত্যেকটা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত আমাদের কি কি করণীয় এবং কোন মন্ত্রোচ্চারণ করলে বা কিভাবে মায়ের পূজা করলে 2 বেলা, তা কিন্তু আমি আমার অনুষ্ঠানে আগে কিন্তু বলেছি। এখনো পর্যন্ত যারা করে উঠতে পারেননি, এর সঙ্গে সঙ্গে পুরনো যে পদ্ধতি তার সঙ্গে সঙ্গে এটাকেও যদি এক্সিকিউট করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের জীবনে এক্সিবিশন বা বলতে পারেন এক্সিকিউশন যে জায়গাটা, সেটা কিন্তু আরো সুদৃঢ় হবে এবং তার সঙ্গে সেটা কিন্তু আরো সুমসৃণ হবে। দেখুন, আমরা ষষ্ঠী তিথি, এই ষষ্ঠী তিথিতে 9টা শুকনো হলুদ, একটা সিঁদুর, একটা জবা ফুল
অথবা 3টে জবা ফুল, একটু আতপ চাল একটা লাল কাপড়ে বেঁধে, লাল কাপড়ে রেখে সেটা মাকে অর্পণ করবেন। এবং অষ্টমী তিথির পর, ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই 3 দিন থাকবে, অষ্টমী তিথি সমাপনের পর তারপর সেটিকে আপনি আপনার যে কোনো জায়গায় রেখে দিন। সে উত্তর পূর্ব কোণ হতে পারে, আপনার ক্যাশ বক্স হতে পারে, সুরক্ষিত জায়গায় রেখে দিন। আপনার যে ধরনের যে অবস্টাকলস গুলো, যেগুলো আপনার জীবনের ক্ষেত্রে বিভিন্ন বাধা তৈরি করছিল, বাড়িতে যে ঝঞ্ঝট ঝামেলা তৈরি করছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে নিয়ন্ত্রিত হবে। তখন একটা উপাচার আপনার জীবনকে কিছুটা পরিমাণ তার উপশম কিন্তু দিতে পারে, 100% না হলেও তার উপশম দিতে পারে। আর এই সময় এই উপাচারের সঙ্গে সঙ্গে যদি অবশ্যই মাকে যদি দেখা যায় একদম কাতর ভাবে আপনার নিজের ভক্তি দিয়ে, তাহলে সেই জায়গা থেকে মা কিন্তু আপনার কথা না শুনে থাকতে পারবে না। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? আমি চাকদা থেকে সুচিত্রাজি বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। ডেট অফ বার্থ? 20/1/1994। 20th জানুয়ারি 1994। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 2:30। 2:30 AM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রানাঘাটে। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? অনেকদিন দেখছি। কেমন লাগছে? খুবই ভালো লাগে। এরকম যে অনুষ্ঠানে ফোন করেন সেখানেই বলেন যে খুব ভালো লাগে? না, ঠিক অনুষ্ঠান না, অনুষ্ঠানে আমি দেখছি ভালো লাগছে, করার চেষ্টা করি, লাইন পাই না, আজকে পেলাম। আচ্ছা, তার মানে সৌভাগ্য দর্পণে ফোন করলে পাওয়া যায়। প্রথমেই আপনাকে বলবো যে শুভ শারদিয়া, শারদিয়া প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করবেন সৌভাগ্য দর্পণের তরফ থেকে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার জন্ম তারিখ এখানে পাওয়া গেছে 20, অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে বেসিক নাম্বার হচ্ছে 2। অর্থাৎ যে কোনো ধরনের ক্ষেত্রে আপনি খুব সেন্সিটিভ, যে কোনো কাজের ক্ষেত্রে খুব মন দিয়ে কাজ করেন এবং হৃদয় দিয়ে আপনি সমস্ত কাজ করেন, মস্তিষ্কের ব্যবহার সেভাবে করেন না। এবং সেই কারণের জন্যই আপনাকে বিবিধ ক্ষেত্রে প্রচুর ভাবে ইউজড হতে হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আপনাকে কিন্তু ব্যবহার করে ফেলে। এবং এখানে লগ্ন পাওয়া গেছে বৃশ্চিক লগ্ন এবং লগ্নস্থ রাহু, এবং এই লগ্নস্থ রাহু এবং তার সঙ্গে সঙ্গে এখানে চন্দ্র পাওয়া গেছে মেষ রাশিতে, এবং লগ্ন পাওয়া গেছে এখানে অনুরাধা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে। অর্থাৎ আপনার মধ্যে লিডিং ক্যাপাসিটি রয়েছে, কিন্তু কোনো কাজ খুব একটা ভেবেচিন্তে কাজ করেন না, এবং যে কোনো কাজ খুব দ্রুততার সঙ্গে আপনাকে করতে হবে, এরকম একটা প্রবণতা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এখানে যেহেতু লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে এবং জলরাশিতে, অর্থাৎ এখানে বলা যায় যে জীবনে অনেকটা দায়িত্ব কিন্তু আপনাকে অনেকটা কম বয়স থেকে নিতে হয়েছে, এবং জীবনে যখনই কোনো কিছু প্ল্যানিং করে এক্সিকিউট করতে চান, সেই জায়গাটা প্রপারলি সাকসেসের জায়গাটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে। 1994 সালে জন্ম, মানে 30 বছর বয়স, লগ্নে এখানে রাহু, এবং এখানে রাহু এবং কেতুর মধ্যে সমস্ত গ্রহগুলোই পড়ে গিয়েছে, বৃহস্পতি বেরিয়ে গিয়েছে। অর্থাৎ বৃহস্পতি ভঙ্গ একটা কালসর্প দোষ তৈরি হয়েছে। এই বৃহস্পতি যখন ভঙ্গ, যখন কালসর্প দোষ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াতে, এবং এখানে বৃহস্পতি দ্বাদশস্থ অবস্থা এবং শত্রু ক্ষেত্রে অবস্থান করছে, এই জায়গাটা ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু সমস্যা তৈরি করে। এবং বিশেষভাবে লগ্ন এখানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং দ্বিতীয় বসে এখানে দ্বাদশস্থ, অর্থাৎ বাড়ি থেকে যদি দূরবর্তী স্থানে আপনার কেরিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভাইজেশনের জায়গা থাকছে। এবং লগ্নের চতুর্থ স্থানে এখানে শনি অবস্থান করছে, এবং লগ্ন তৃতীয় স্থানে বুধ এবং রবি এবং শুক্র একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ দারিদ্র দোষ তৈরি করেছে। এবং সবসময় একটা মানসিক চাপ আপনাকে সবসময় বহন করতে হয়, এবং যে কাজই করেন সেই কাজে সাকসেসের জায়গাটা সবসময় কিন্তু সেইভাবে পায় না। এবং এখানে লগ্নের ষষ্ঠ স্থানে চন্দ্র পীড়িত অবস্থায় শনি দ্বারা দৃষ্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কেরিয়ারের যে ডেভেলপমেন্ট যেভাবে চাইছেন, সেই এক্সিকিউশনটা সেই পর্যায়টাতে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই জন্মছক অনুযায়ী অবশ্যই বলা যায় এই কাজ জন্মছক কিন্তু চাকরি ওরিয়েন্টেড জায়গাটা অনেক বেশি স্ট্রং ব্যবসার থেকে, কিন্তু পরবর্তীকালে মোটামুটি ভাবে 38-40 বছর বয়সের পর থেকে সেখান থেকে কিন্তু একটা চেঞ্জেস আসবে, সেই সময়টাতে কিন্তু একটা চেঞ্জেস আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা নিজের একটা ডুয়াল কাজ করার ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর কি জানতে চান বলুন? আমি জানতে চাই বিয়ে সম্বন্ধে। হ্যালো,
দেখুন, আপনি বলার আগে প্রথমে শুরুই আগে করেছিলাম যে আপনি যাই এখানে পরিকল্পনা করুন না কেন, সেই জায়গার ক্ষেত্রে তার একটা প্রপার এক্সিকিউশন হওয়ার ক্ষেত্রে সমস্যা, এবং হয়ে গেলেও সেক্ষেত্রে আপনাকে একটা সমস্যা ফেস করতে হয়। এবং এখানে লগ্নের সপ্তম স্থানে এখানে কেতু অবস্থান করছে, এবং এই কেতুর ওপর যে বর্তমানে বৃহস্পতি এখানে পাস করছে, এবং সেই বৃহস্পতি এখানে যা পাওয়া যাচ্ছে পঞ্চমপতি অবস্থায় পাওয়া যাচ্ছে। এই জায়গাটা অর্থাৎ বৃহস্পতি এবং কেতুর সংযোগ ফলে ব্যক্তিগত জীবনে একটা উঠাপড়া, এবং ব্যক্তিগত ক্ষেত্রে বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রটা একটা প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছে, এবং পার্সোনাল ব্যক্তিগত জীবনে একটু আধটু সমস্যা কিন্তু লেগে রয়েছে। ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে একটু টানাপোড়েনের মধ্যে কিন্তু যেতে হয়। আর কি জানতে চান বলুন? হ্যাঁ বলছি, আমার এখনো বিয়ে হয়নি, কিন্তু আগেই তো বললাম, একদম স্পেসিফিক করে বললাম যে ব্যক্তিগত সম্পর্ক আপনার এখানে যা দেখতে পাওয়া যায় একটা ব্যক্তিগত সম্পর্ক থাকার জায়গা রয়েছে, এবং সেই ব্যক্তিগত সম্পর্কটা একটু ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন, কি মিডিয়া হাউসে বসে কিছু কিছু জায়গায় আমাদেরকেও আটকাতে হয়, সেই জায়গাগুলো বলা যায় না, সেই জন্য যতটাকে বলে দেওয়া সম্ভব ততটাই বলা হয়। কিন্তু এখানে ব্যক্তিগত জীবনটার মধ্যে বা ব্যক্তিগত সম্পর্কটা সেটা বিশেষভাবে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে। এরকম ব্যক্তিগত ক্ষেত্রে যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে বলো, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্কের একটু সমস্যা, অথবা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আরো গাঢ় করতে হবে, অথবা বলতে পারেন যে আপনাদের ব্যক্তিগত জীবনে অর্থাৎ যারা আপনাদের লাভ রিলেশনশিপ সেই জায়গাটায় যাতে আরো স্ট্রং হয়, সেই জন্য নবমী তিথি, এই নবমী তিথিতে দুটি নাভি শঙ্খ নেবেন, তাকে একটা লাল কারের মধ্যে রাখবেন, এবং 6 পিস গোলাপের পাপড়ি 6 ফ্লেক্স অফ রোজ এটাকে নেবেন, এবং একটু সিঁদুর একটা লাল কাপড়ের মধ্যে রেখে নবমী তিথিতে মাকে অর্পণ করবেন। দশমী তিথি হয়ে যাওয়ার পর সেটাকে পুটুলি হিসেবে বেঁধে সেটা কি নর্থ ওয়েস্ট কর্নারে আপনার বাড়িতে রেখে দিন। দেখবেন আপনার রিলেশনশিপ, আপনার যে ব্যক্তিগত জীবনে অনেকটা জায়গায় ইম্প্রুভাইজেশন কিন্তু এখান থেকে হবে। কিন্তু আপনার এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, লগ্নের সপ্তম স্থানে কেতু, এবং এখানে পঞ্চমপতি সে দ্বাদশস্থ অবস্থায় বসে রয়েছে, দ্বিতীয়পতি দ্বাদশস্থ, দ্বিতীয় থেকে পরিবার, পঞ্চম থেকে ব্যক্তিগত জায়গা অর্থাৎ লাভ রিলেশনশিপ, সেই জায়গাটা এখানে ডিস্টার্বিং অবস্থায় বসে রয়েছে। এবং যেহেতু সপ্তমস্থ কেতু, সে কেতুও কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, সপ্তম ভাবকে পীড়িত করছে, যা কিন্তু আপনার ব্যক্তিগত জীবনকে ওঠা নামার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে জায়গাটা প্রবলেমটাকে এক্সিকিউট করলে বুঝলেন যে আপনার এখান থেকে যে সমস্যা, এবং বৈবাহিক ক্ষেত্রে তার ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে সমস্যা, অনেক সময় কথা হবে কিন্তু ম্যাচিওর হবে না। সেক্ষেত্রে এই যে আপনি জানলেন, এরপর আপনার স্টেপটা কি? এরপর একটা ভালো কোনো জ্যোতিষীর কাছে প্রতিকার করতে হবে। এই যে ভালো জ্যোতিষের সঙ্গে প্রতিকার করলে সেখান থেকে যে সবসময় কাজ পাবেন, এটা কি করে বুঝছেন? তার কারণ একটা অ্যানালিসিস থেকে, একটা যে কোনো বিশ্লেষণ থেকে বোঝা যায় যে তার এক্সিকিউশন জায়গাটা কোন জায়গাটায়, এবং যিনি আপনাকে সেই জায়গাটাকে দেখাতে পারেন, সেই জায়গাটা তার মানে সেই জায়গাটা ওভারকাম করিয়ে দেওয়া, সেই জায়গাটা আপনি তাহলে বুঝতে পারছেন, তাই তো? এবং তার সঙ্গে সঙ্গে সঠিক সময়, এবং সঠিক সময় সঠিক প্রতিকার, সঠিক সময় যদি সঠিক প্রতিকার করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসা যায়। এই অনুধাবনটা খুব প্রয়োজন রয়েছে, যে এই জায়গাটাকে নিজেদের বোঝার খুব প্রয়োজন রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন জীবনে অনেকটা ভালো থাকবে, সঠিক জায়গায় পৌঁছান, তবেই সেখান থেকে কাজ পাবেন। তা নাহলে ওই অর্ধভঙ্গ রেডিমেড রেমেডি ব্যবহার করে নিজের ক্ষেত্রে কোনো কাজই কিন্তু আর কাজে লাগবে না। দেখুন, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে মায়ের যে পূজা এবং মায়ের যে আরাধনা, সেই আরাধনার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রতিটা পদক্ষেপকে যে আমরা সঠিকভাবে সঠিক পর্যায়ে করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জীবনে যে এগিয়ে যাওয়া এবং জীবনের যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতাকে প্রতিহত করে কিন্তু আমরা কিন্তু সেখান থেকে এগিয়ে যেতে পারি। দেখুন, আমরা তো এখানে জানতে পারলাম যে পঞ্চমী তিথি থেকে আমরা কি করতে পারি এবং ষষ্ঠী তিথিতে আমরা কি করতে পারি। ঠিক একই রকম ভাবে সপ্তমী তিথি, এই সপ্তমী তিথির ক্ষেত্রে বিশেষ করে যারা দেখবেন যে জীবনে এগিয়ে বিভিন্ন ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন, এই সপ্তমী তিথিতে মায়ের কাছে একটু গাওয়া ঘি, 5টা লবঙ্গ, ছোট এলাচ, 7টা সুপারি, একটু সিঁদুর মায়ের কাছে অর্পণ করবেন এবং সেটা রেখে দেবেন। এবং সেই সপ্তমী তিথি হয়ে যাওয়ার পরে সেটিকে একটি লাল কাপড়ে অথবা হলুদ কাপড়ে, যে কোনো কাপড়ে বেঁধে, এই দুটির মধ্যে যে কোনো একটি কাপড়ে বেঁধে আপনার যে ক্যাশ বক্স অথবা নর্থ ইস্ট কোণে সেটাকে রেখে দিন। দেখুন, আপনার বাড়ির যে ইম্প্রোভাইজেশন সেটাও যেমন হবে এবং আপনার ক্ষেত্রে সার্বিক উন্নতি,
ফার্স্ট পয়েন্ট ছিল যে আপনার ক্ষেত্রে কি কি প্রতিহত হচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসা। এটা সার্বিক উন্নতি, আপনার সার্বিক দিক থেকে যে জায়গা থেকে আটকেছে সেই জায়গা থেকে ওভারকাম হওয়ার পর সেটা কিন্তু আরো যাতে প্রসপারিটি জায়গাটা ক্রিয়েট করে সেই জায়গা থেকে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা নমস্কার। নমস্কার। আমি পাত্র বলছিলাম বেলেঘাটা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি এখন নিজের সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ? 1/6/1998। জন্ম সময়? সকাল 10:12। 10-12 AM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে লিলুয়া। লিলুয়া, হাওড়া। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমার স্যার ওইভাবে 3-4 মাস ধরে দেখছি স্যার। কেমন লাগছে? আপনার অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। কোন জায়গাটা ভালো লাগে? আসলে আমার রিলেটিভ ফোন করেছিল, একটা রিলেটিভ আপনার কাছে গেছিল, উপকৃত হয়েছে। কোন চেম্বার এসেছিল? আমার হাওড়া বাজার স্যার। হাওড়া থেকে। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে হ্যাঁ জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 1, হ্যাঁ। এবং এই 1 তারিখ যাদের জন্ম হয় তারা নিজেদের ক্ষেত্রে বড্ড বেশি আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজের বিষয়ে সবসময় চট করে কারো কাছে নিজে চট করে মাথা নোয়াতে চায় না, এবং নিজেকে যে কোনো কাজ একটা লিডিং ক্যাপাসিটি নিয়ে সবসময় কাজ করার দিকে এগিয়ে যায়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে তাতে এটা বলা যায় যে পিতার সঙ্গে একটুখানি প্রবলেম কিন্তু সবসময় দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এখানে লগ্ন পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে মঘা নক্ষত্রে। মঘা হচ্ছে একটা রাজ সিংহাসন, এবং এই রাজ সিংহাসন মানে হচ্ছে আপনি যদি বিশেষ করে সার্ভিস ওরিয়েন্টেড এরিয়াতে যদি ফোকাস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রসপ্যারিটি লেভেলটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এবং এখানে যে অশ্লেষা নক্ষত্র, এই অশ্লেষা নক্ষত্র সেটা বুধের নক্ষত্র, যা আপনার মধ্যে একটা দ্বৈত সত্তা তৈরি করে এবং সবসময় মানসিক দিক থেকে আপনাকে খুব চঞ্চল করে রাখে। বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম, নিকটস্থ বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম, এবং নিকটস্থ কোনো কাজ আপনি যদি যতটা মনে করেন কাউকে শেয়ার করবেন ঠিক ততটুকুই শেয়ার করেন, তার থেকে বেশি কাউকে কোনো কিছু বলতে পছন্দ করেন না। এবং এখানে লগ্নের অষ্টমে কেতু অবস্থান করছে, এবং এখানে যেহেতু লগ্নের অষ্টমে কেতু অবস্থান করছে এবং এখানে চন্দ্র রাহু দ্বারা পীড়িত অবস্থা অর্থাৎ গ্রহণ যোগ তৈরি করেছে, এবং এখানে রবি বুধ যুক্ত অবস্থা অর্থাৎ নিপুণ যোগ তৈরি করেছে, যা আপনার নিজের এক্সিকিউশন অর্থাৎ নিজের যে ব্যবহার যোগ্যতা সেটা এক্সিকিউট নিজেকে সবসময় চেষ্টা করেন, কিন্তু 100% না হলেও করতে পারেন, কিন্তু নিজের অ্যাপ্লিকেশন কিছু কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়। এবং এখানে নিচস্থ অবস্থায় সপ্তমপতি অষ্টমপতি সে নিচস্থ অবস্থায় বসে রয়েছে 10ম স্থানে এবং শুক্রযুক্ত অবস্থায়, এবং এখানে দেখা যাচ্ছে যা এখানে একাদশপতিও সেও কিন্তু 10ম স্থানে এবং সে কিন্তু পীড়িত অবস্থায় শনি দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে একটা কিন্তু টানাপোড়েন চলবে। এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে যতটা পরিমাণ ইম্প্রোভাইজেশনের জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু একটা ক্রাঞ্চ কিন্তু বর্তমানের সময় অর্থাৎ ফাইন্যান্সিয়াল জায়গা থেকে ইম্প্রোভাইজের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা স্ট্রাগল দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কর্মজীবনে যেভাবে এক্সিকিউশন থাকা দরকার সেই প্রপার এক্সিকিউশনটা কিন্তু এখানে আসছে না। আর কি জানতে চান বলুন? কর্মজীবনে মানে একটা মানে স্যাটিসফাইড হচ্ছে না, আর একটা পর একটা চেঞ্জ করতে হচ্ছে, জব স্যাটিসফ্যাকশন ঠিক আসছে না। যেটা আমি আগেই বললাম যে কর্মক্ষেত্রে কোনো স্যাটিসফ্যাকশন নেই এবং কর্মক্ষেত্রে যেভাবে চাইছেন সেইভাবে এক্সিকিউশন করতে পারছেন না, যেভাবেই চেষ্টা করুন না কেন সবসময় তার ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করছে। তার এখানে মূল কারণ এখানে অষ্টমপতি দশমস্থ এবং তার সঙ্গে 10ম স্থানে গিয়ে সেই আমাদের কর্মের কারগ্রহ শনি সে নিচস্থ অবস্থায়, এবং একাদশপতি, একাদশ মানে যা আমাদেরকে সাকসেস দেয় সেই জায়গাটাকে একাদশপতিকে পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং দ্বিতীয় স্থানে লগ্নপতিও এখানে পীড়িত এবং রাহু রয়েছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা এবং কেরিয়ারের জায়গাটা ইম্প্রোভাইজেশনের কিন্তু এখানে একটা প্রয়োজন রয়েছে, এবং সেই ইম্প্রোভাইজেশনটা যদি করা যায় তাহলেই কিন্তু আপনার ব্যক্তিগত জীবনও যেমন ইম্প্রোভাইজেশন হবে তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল জায়গাটাও কিন্তু ইম্প্রোভাইজেশন হবে। দেখুন, ফাইন্যান্সিয়াল জায়গা এবং কর্মক্ষেত্রে যখন ইম্প্রোভাইজেশন হবে তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনেও কিন্তু তার প্রভাব আসবে। তা না হলে কিন্তু দেখতে পাওয়া যাবে আপনার জীবনটাতে ক্ষেত্রে একটা যেন কোনো স্বাদ যেন থাকবে না, সবকিছু রয়েছে লবণটা যেন নেই, এরকম একটা কিন্তু পর্যায়ে কিন্তু চলে আসবে এবং নিজের যে মতো চাইছেন সেই মতো করে কোনো কাজ কিন্তু করে উঠতে পারছেন না। একটু শেয়ার করবেন। বর্তমান সময়ে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে কর্ম নিয়ে একটা রিসেন্ট রিলেশনশিপে জড়িয়ে পড়ছে। আগেই বললাম ব্যক্তিগত জীবনের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে
কর্মক্ষেত্রে সমস্যা, এবং এর মূল কারণটা সেটাকে আমি ব্যাখ্যা করে বলেছি। যদি মিস করে গিয়ে থাকেন একবার ইউটিউবে গিয়ে সার্চ করে শুনে নিতে পারেন। তার কারণ এই জায়গাটাকে যদি আমরা একটু সমাধান করতে পারি, রেকটিফিকেশন করতে পারি, এবং যাদের ক্ষেত্রে এইরকম ধরনের সমস্যা তাদের ক্ষেত্রে দীপান্বিত অমাবস্যা, এই অমাবস্যাটাকে কাজে লাগান, তাহলে দেখবেন এখান থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভাইজেশন কিন্তু পাবেন। এবং যাদের ক্ষেত্রে এবং অফিসিয়াল ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করছেন এবং দেখছেন যে কাজের ক্ষেত্রে ধরনের প্রবলেম রয়েছে, তাদেরকে বলবো যে অষ্টমী তিথিতে একটু লবঙ্গটাকে ভালো করে বেটে নেবেন, নিয়ে সেটাকে ভালো করে বিটে নিয়ে একটু ঘি দেবেন, দিয়ে তার একটা তিলক করবেন অষ্টমী তিথিতে, এবং তারপর থেকে প্রতি মঙ্গলবার এই তিলকটা করবেন। দেখুন আপনার ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভাইজেশন হয় কিনা, এবং আপনার ক্ষেত্রে কিছুটা পরিমাণ অফিসিয়াল যে প্রমোশন আটকে রয়েছে বা যারা জব পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিছুটা এক্সিকিউশন কিন্তু প্রসিডিং কিন্তু করতে পারে। এবং এক্ষেত্রে এটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে মায়ের যেমন আশীর্বাদও পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার যে সমস্যা সেই সমস্যা প্রতিহত হওয়ার কিছুটা জায়গাও কিন্তু তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা স্যার, এই জায়গাটাকে ভালো করে প্রতিকার করুন, তাহলে সেখান থেকে কিন্তু ইমপ্রুভাইজেশন রয়েছে। অবশ্যই পড়বে। দেখুন আপনার যদি ফাইন্যান্সিয়াল জায়গায় ট্রান্স থাকে তাহলে কি বৈবাহিক জীবনে ব্যক্তিগত সম্পর্কে কি তার কি প্রভাব পড়বে না? আপনিই বলুন না, বর্তমান সময় দাঁড়িয়ে পড়বে। এবং সেটা তো করতেই হবে, তার কারণ এই যে সমস্যাটা, এই সমস্যাটার কি কোনো সমস্যার সমাধান করেছেন? এটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, এবং সেটা কোন সময় করতে হবে সেটাকেও বললাম, তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন আমাদের পঞ্চমী তিথি, ষষ্ঠী তিথি এবং সপ্তমী তিথি তাতে কি করতে হবে এটা আমি কিন্তু বললাম, এবং অষ্টমী তিথিতেও আপনারা কি করতে পারেন। যারা ফাইন্যান্সিয়াল এর ইমপ্রুভাইজেশনের জন্য আমরা এই অষ্টমী তিথিতে 9টা প্রদীপ জ্বালাবো, এবং এই 9টা প্রদীপের মধ্যে 2টো করে লবঙ্গ দেবো, এবং তার সঙ্গে অল্প পরিমাণ আতপ চাল, একটু সিঁদুর দিয়ে উত্তর দিকে মুখ করে আমরা শ্রী মন্ত্র জাপ করব। এবং এই পঞ্চমী তিথি থেকে মায়ের একটি বিশেষ মন্ত্র, এই মন্ত্র যেটাকে বলা হয় নবান্ন মন্ত্র, এই মন্ত্র যদি আমরা পাঠ করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের যে কোনো ধরনের সমস্যা এবং যে কোনো ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার একটা জায়গা কিন্তু তৈরি হয়। এবং এই নবান্ন মন্ত্রটা কি? ওং ওইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, ওং ওইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। এই মন্ত্র যদি জাপ করা যায়, অর্থাৎ এই পঞ্চমী তিথি থেকে কন্টিনিউয়াসলি করব, এবং তারপর থেকে যদি আমরা রেগুলারলি এটা করতে পারি, যা কিন্তু আমাদের প্রসপারিটি তৈরি করে, আমাদের মধ্যে যে নেগেটিভ অ্যাক্টিভিটি, সেই নেগেটিভ অ্যাক্টিভিটি অ্যাপ্রোচটাকে কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে কিন্তু প্রতিহত করে, এবং আমাদের মধ্যে একটা এক্সিকিউশন প্রসিডিওর তৈরি করে এবং পজিটিভিটি তৈরি করে, যা আমাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা সবসময় এক্সিকিউশন দেয়। এবং যারা অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো এই অষ্টমী এবং নবমী তিথি, এই দুটি তিথিতে যে 9টি প্রদীপ, সেই 9টি প্রদীপে অবশ্যই লবঙ্গ দেবেন, এবং মায়ের কাছে আতপ চাল একটু সিঁদুর দিয়ে তাকে একটা মন্ড করে নিয়ে অর্পণ করবেন। দেখুন না আপনাদের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমের কিছুটা পরিমাণ সমাধান হয় কিনা। দেখুন একটা উপাচার আপনাকে 100% রেজাল্ট কখনো দিতে পারে না, কিন্তু তার ক্ষেত্রে কিছুটা উপাচার কিন্তু আপনাকে কিছুটা হলেও তার উপশম কিন্তু করতে পারে। দেখুন এই শারদীয়া পূজা, এই শারদীয়া দুর্গা পূজাকে খুব ভালো করে কাটান, জীবনে সেটাকে এক্সিকিউশন করে সে মাকে নিজের প্রার্থনা দিয়ে ডাকুন, এবং সমস্ত দুঃখ দুর্দশা যেন মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গে আপনাদের জীবন থেকে যেন চলে যায়, এই প্রার্থনাই করবেন। এবং আপনার যে প্রার্থনা, সেই প্রার্থনা যদি মায়ের কাছে পৌঁছয় তাহলে সেক্ষেত্রে দেখবেন অবশ্যই সেখানে কিন্তু আপনি আপনার যে প্রবলেম সেখান থেকেও বেরিয়ে আসবেন, এবং আপনি কিন্তু জীবনে কিন্তু ভালো থাকবেন। দেখুন অপরের ক্ষতি করে বা ক্ষতি সাধনা করে বা ক্ষতি চেয়ে কখনো সাময়িক ভালো থাকা যেতে পারে, কিন্তু আর আগামী দিনে কিন্তু অবশ্যই প্রকৃতি এবং ঈশ্বর দুজনে কিন্তু কড়ায় গন্ডায় তার হিসাব কিন্তু একদম বুঝে নেবে। সুতরাং সময় থাকতে থাকতে সেই জায়গায় নিজের যে ভুলের জায়গাটাকে সেটাকে শুধরে নিই, তাহলে দেখবেন নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো থাকতে পারবেন, এবং জীবনে এগিয়ে যেতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে এক্সিকিউশন সেটাকেও কিন্তু অবশ্যই কিন্তু সেটাকে এগিয়ে যেতে পারবেন, এবং আপনাদের জীবন যাতে আরো সুমসৃণ হয় তার জন্যই তো আমাদের এই অনুষ্ঠানগুলি। এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে যখন পজিটিভিটির মধ্যে ভরিয়ে ফেলতে পারবেন, দেখবেন আপনার মধ্যেও সাকসেস যেন আরো বেশি করে এগিয়ে আসতে পারছে, এবং আপনি আপনার নিজের এক্সিকিউশনের জন্য প্রপারলি যদি আমরা একটা প্রপার প্ল্যান করে যদি চলতে পারি, সেই প্রপার প্ল্যানিং কিন্তু অবশ্যই আমাদের জীবনে কিন্তু তার একটা উদ্রেক দিতে পারে। এবং তার সঙ্গে বলবো তীর্থগত কিন্তু যাদের মাথা ব্যথা তাদেরকেও যেন মা শুভ কামনা রইল তাদের জন্য, এবং তাদেরকেও যেন মা যেন সুবুদ্ধি দেয়। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানিয়ে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম।